রংপুরে হত্যাকাণ্ডের শিকার অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাসায় পানি নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। এরকমের অভিযোগ, বুধবার সন্ধ্যার পর হঠাৎ গণপতি চক্রবর্তীর বাড়ির সব লাইট বন্ধ হয়ে যায়। এরপর ছাদ থেকে পানি পড়তে দেখা যায়। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। বাংলাদেশে যে কোনো ঘটনার পিছনে আর একটা ঘটনা থাকে, এটা স্বাভাবিক, আপনিও জানেন, আমিও জানি। দর্শক, যদিও এই ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বিভিন্নভাবে, তবে এইবার ফাঁস হয়েছে ভয়ানক তথ্য। এমনকি যেই মার্ডারের আলামত ছিল সেই দম্পতির ঘরে, অর্থাৎ সেই রংপুরের ঘটনার যে 4 মার্ডার হলো, 4 জনকে মেরে ফেলা হলো, সেই ঘটনার যে আলামত সেটা কিন্তু ধুয়ে ফেলা হয়েছে। এবার সেটা নিয়ে ভয়ানক তথ্য ফাঁস হয়েছে। যদিও এটাকে সাধারণভাবে চালানোর চেষ্টা করা হয়েছিল, তবে সিআইডির প্রতিবেদন তথ্যে এবার বেরিয়ে এসেছে ভয়ানক তথ্য। কোটি কোটি টাকা চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটানো হয়েছে। দর্শক, এবার ফেঁসে যাচ্ছে সরকারি লোকজন। কথা বাড়াচ্ছি না, চলুন একটু বিস্তারিত দেখে আসি, তারপর গুরুত্বপূর্ণ কথা আছে সেটা বলবো। আশা করি একটু শেষ পর্যন্ত থাকবেন, তবে এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। রংপুরে হত্যাকাণ্ডের শিকার অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাসায় পানি নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। এরকমের অভিযোগ, বুধবার সন্ধ্যার পর হঠাৎ গণপতি চক্রবর্তীর বাড়ির সব লাইট বন্ধ হয়ে যায়। এরপর ছাদ থেকে পানি পড়তে দেখা যায়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া সিদ্ধার্থ দাসের ভাইয়ের দাবি, মঙ্গলবার রাতে ৩-৪ জন ব্যক্তি গণপতির বাড়িতে প্রবেশ করে এবং কিছু সময় অবস্থান করে বের হয়ে যায়। ঘটনাস্থলে আলামত নষ্ট করা হয়েছে বলে অভিযোগ তার। তবে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বলছেন, বাইরের লাইট জ্বালাতে গিয়ে ভুল করে পানি মোটরের সুইচ চালু হয়ে যায়। এতে পানির ট্যাঙ্কি উপচে ছাদে পানি জমে যায় এবং ছাদের পাইপ দিয়ে সেই পানি নিচে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের কর্মকর্তারা। তাদের দাবি, বাসার ভেতরে কোনো পানি প্রবেশ করেনি। এদিকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এদিকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার স্ত্রী সন্তানদের হত্যার ঘটনায় সর্বদলীয় মতবিনিময় সভা করেছে স্থানীয় এমপি মাহবুবুর রহমান বেলাল। বুধবার সন্ধ্যায় রংপুর সার্কিট হাউস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, গণপতি চক্রবর্তীর পরিবারের সদস্যদের হত্যার ঘটনা শান্তিপূর্ণ রংপুরকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের অংশ হতে পারে। এই ঘটনায় জনমনে তৈরি হওয়া সব প্রশ্নের যৌক্তিক উত্তর দিতে পুলিশকে 8টা ইয়াবা সেবন করে, এটা সিদ্ধার্থের জবানবন্দিতে। জীবনে কখনো তারা এত বেশি ইয়াবা সেবন করে নাই, সর্বোচ্চ 2টা ইয়াবা একসাথে সেবন করেছিল। সকালে গণপতি স্যার ছাদে হাঁটতে এসে তাদের দেখে ফেলে ধমক দেয় এবং জোরে জোরে বলে, তোরা এত সকালে এখানে কি করিস? তখন তাদের মাথা কাজ করছিল না, তারা মান সম্মানের ভয়ে গলায় গামছা পেঁচিয়ে মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস গামছা দিয়ে টান মেরে ফেলে। এই যে এটা আমরা পরবর্তীতে আমরা মেডিকেল থেকে যে রিপোর্ট পেয়েছি, সেটা ময়নাতদন্তের রিপোর্টে সেখানেও চলে আসছে যে এটা অ্যাসফেক্সিয়া বা শ্বাসরোধ কারণে হত্যা, অর্থাৎ এই বক্তব্যের সাথে মেডিকেলের যে রিপোর্ট সেটা মিলে গিয়েছে। তখন স্যারের দেহ টিন দিয়ে ঢেকে পালিয়ে যাওয়ার সময় সম্ভবত স্যারের স্ত্রী এবং মেয়ে শব্দ শুনে ছাদে চলে আসে। তাদের দেখে চিল্লাতে লাগলে মুগ্ধের হাতে স্যারের গামছা ছিল, সেই গামছা দিয়ে স্যারের স্ত্রী গলা চিপে ধরে, আর সিদ্ধার্থ দাস স্যারের মেয়ের গলা চিপে ধরে। এক হাতে মেয়ের গলা চিপে ধরে, আরেক হাতে মুখ চিপে ধরে। মুগ্ধ স্যারের স্ত্রীকে মারার পর সেই গামছা দিয়ে আবার দুজনে একসাথে মেয়ের গলায় পেঁচায়। তাতে মেয়ে না মরলে পাশে কবুতরের খাবার রাখার বাক্স থেকে রশি নিয়ে এসে মেয়েটার গলা পেঁচিয়ে 2 দিক থেকে টান দেয়। ছাদে একটা পুরাতন প্লাস পায়। বাড়িতে কোনো সিসি ক্যামেরা আছে কিনা সেই ভয়ে তারা ওই প্লাস নিয়ে নিচতলা গিয়ে বিদ্যুতের তার কেটে দেয়, যেন সিসিটিভি থাকলে সেটা ডিসকানেক্ট হয়। তখন মুগ্ধ ছাদের উপরে ছিল। আবার সিদ্ধার্থ আবার ছাদে গিয়ে মুগ্ধ সহ দুজনে মা মেয়ের লাশ ছাদের গেটের ভিতরে সিঁড়ির দিকে রাখে, দেবুদের ছাদ হয়ে থেকে যেন দেখা না যায়। এখানে দেবুদের ছাদ যদিও মাত্র 2 ফিট দূরে, তাদের সাথে ঘনিষ্ঠতা ছিল না বা যাওয়া আসা ছিল না। তারপর দুজনে স্যারের রুমে ঢুকার পর দেখে বাচ্চাটা ঘুম থেকে উঠছে। বাচ্চাটা সিদ্ধার্থকে দেখে বলে, সিদ্ধার্থ দাদা তুমি এখানে কেন? সেই রুমের পাশেই দেবুদের বাসা ছিল।
দেবুদের বাসার কেউ শব্দ শুনে টের পেয়ে যায় কিনা এই ভয়ে বাচ্চাটাকে তারা কাপড় দিয়ে গলা পেঁচিয়ে মেরে ফেলে। তা আমরা এর আগে বলেছিলাম বাচ্চাটা ঘুমে ছিল, তারা ঘুমন্ত বাচ্চার উপর ঝাঁপিয়ে পড়ে। এটা তাদের থেকে যেটুকু আমরা বক্তব্য পেয়েছিলাম তখন আমরা সেটুকু বলেছিলাম। তো এখানে কোর্টে গিয়ে তারা বলেছে, বিজ্ঞ আদালতে তারা স্বীকারোক্তি দিয়েছে, বাচ্চাটা ঘুম থেকে উঠে সিদ্ধার্থকে বলেছে, সিদ্ধার্থর নাম ধরে বলেছে যে সিদ্ধার্থ দা তুমি এখানে কেন। এরপরে তারা অনেক ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে গোসল করে, গোসল করার পরে আরো একটা ইয়াবা ছিল সেখানে, এটা সেবন করে। মুখদের মাথায় বুদ্ধি আসে, যেহেতু মেরে ফেলছে সেহেতু চুরি বা ডাকাতি হিসাবে মানুষ মনে করে এমন কিছু করে। তখন তারা ড্রয়ার খুলে সব এলোমেলো করতেছিল, মুগ্ধ অলংকার এনে দিচ্ছিল, আর মুগ্ধ অলংকার এনে দিচ্ছিল সিদ্ধার্থ সেই অলংকারগুলো প্লাস্টিকের বাক্সে এবং কাপড়ের প্যাকেটে ঢুকাচ্ছিল। এরপরে সেই বাড়িতে তারা টাকা পায় 15,000। জুম্মার নামাজের সময় স্যারের বাসার ছাদ হয়ে দেবুদের বাসার ছাদ দিয়ে সাবধানে দেয়াল টপকায় বাইরে বের হয়ে যায়। মুগ্ধ সেই 15,000 টাকা নিয়ে গিয়েছিল, স্বর্ণ সিদ্ধার্থ নিয়ে গিয়েছিল, নিয়ে রাস্তার গলিতে রাখে। পরে কাউকে বুঝতে না দিয়ে পূর্ণিমা কাকির বাসার পেছনে মাটিতে পুঁতে রাখে। বিজয় কাকা, পূর্ণিমা কাকি তারা এসব বিষয়ে কিছু জানতো না। বাসায় গিয়ে আবার গোসল করে, গোসল করে মুগ্ধের কাছে আবার যায়, গিয়ে 3,500 টাকা নেয়। এই 3,500 টাকা দিয়ে পরবর্তীতে যে মোবাইলটা বন্ধ ছিল সেটা উদ্ধার করে। পরের দিন মুগ্ধর সাথে যোগাযোগ হয় না, বাসায় ছিল। এরপরে তাকে পুলিশ ধরে নিয়ে আসে। আর মুগ্ধ দাস যেটা স্বীকার করেছে তার সামারিটা এইরকম, তার নাম মুগ্ধ দাস, অপর আসামির নাম সিদ্ধার্থ দাস। 21 তারিখ আনুমানিক রাত 3টা 3:30টার সময় ইয়াবা খাওয়ার জন্য গণপতি স্যারের বাসার পাশে দেবুদের বাসার বাউন্ডারি ওয়াল টপকায় দেবুদের বাড়িতে ঢুকে। দেবুদের বাড়ি 3 তলা, নিচতলা কাজ শেষ হয়নি, তাই নিচতলা সিঁড়িতে কোনো দরজা নেই। এটা আপনারা সাংবাদিকরা সবাই গিয়েছেন, দেখেছেন, এটা ফ্রিলি যাওয়া আসা করা যায়। দেবুদের বাড়ির ছাদ খোলা ছিল, তাই সিদ্ধার্থের পরামর্শে দুইজনের গণপতি স্যারের বাসার ছাদে যায়। সিদ্ধার্থ বলছিল সে আরো 2-1 দিন গণপতি স্যারের বাসার ছাদে ইয়াবা খেয়েছে। দুইটা ছাদ পাশাপাশি, দূরত্ব 2 থেকে 2.5 ফিট। গণপতি স্যারের বাসার ছাদে পানির ট্যাঙ্কির আড়ালে বসে দুইজন খাওয়া শুরু করে। ইয়াবা খেতে খেতে ভোরের আলো ফুটে যায়। সেদিন 9টা ইয়াবা সেবন করেছিলাম। তাহলে আমাদের সিদ্ধার্থ বলেছে 8টা, এখানে বলছে 9টা। 9টা হতে পারে, ওই 8টা আর নিচে পরে একটা খেয়েছে, দুইটা মিলা 9টা হতে পারে। জীবনে এত বেশি নেশা আর কখনো করে নাই। দিনের আলো ফুটার পর গণপতি স্যার ছাদে এসে দুজনকে দেখে ফেলে। দুজন স্যারকে দেখে দাঁড়ান। স্যার তাদেরকে চিল্লা রাগারাগি করে বলে, তোরা এখানে কি করিস, কি করতেছিস? এই কথা বলার পর মান সম্মানের ভয়ে চিল্লালে মানুষ জেনে যাবে, এর ভয়ে তারা আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে দুজনে ধরে ফেলে স্যারের সাথে ধস্তাধস্তি হয়। স্যারের ঘাড়ে থাকা গামছা দিয়ে সিদ্ধার্থ গলায় প্যাঁচ দিয়ে দুই দিক থেকে টান দেয়, মেরে ফেলে আবার সেখান থেকে পালানোর প্ল্যান করে। স্যারের মৃতদেহ ছাদের এক কোনায় রাখার সময় স্যারের স্ত্রী এবং মেয়ে ছাদে চলে আসে। সম্ভবত শব্দ শুনে তারা ছাদে আসেন। ছাদে এসে তারা 2-3 বার চিৎকার দেয়। এই 2-3 বার চিৎকারের বিষয়ে একটু আমি বলি। এখানে চিৎকার শুনেছে এরকম আমরা একটা সাক্ষ্য পেয়েছিলাম। এক ভদ্র মহিলা বলেছিলেন এখানকার অধিবাসী। সেই ভদ্র মহিলা এইটুকু তথ্য দিয়েছেন, বাট বিস্তারিত দেওয়ার আগে তার স্বামী তাকে আবার পিটিয়েছে কেন পুলিশকে তথ্যটা দিয়েছে। এখানে আমি বলবো জনগণের এটাতে সহযোগিতা করা উচিত। এরকম একটা চাঞ্চল্যকর খুন, 4টা মার্ডার হয়ে গেছে, সেখানে পুলিশ সবকিছু করবে, জনগণের সহযোগিতা পেলে আর একটু ভালো হয়। একটা মানুষ শুনেছে সেটুকু সাক্ষ্য দেওয়া উচিত, এবং তাকে তার স্বামী পিটিয়েছে, এটাও আপনারা আপনারা এখানকার সাংবাদিক, আপনারা এটা একটু খোঁজ খবর নেবেন। তখন এই মুগ্ধ দাস, স্যারের স্ত্রী এবং সিদ্ধার্থ দাস স্যারের মেয়ের গলা চিপে ধরে। 5 মিনিটের মতো ধস্তাধস্তি করতে করতে দুজনকে মেরে ফেলে। স্যারকে ছাদে থাকা টিন দিয়ে কোনায় ঢেকে রাখে। মা মেয়ের লাশ দরজার আড়ালে রেখে দোতলা যায় এলোমেলো করার জন্য, যাতে মানুষ মনে করে বাসার চুরি বা ডাকাতি হয়েছে। দোতলায় গিয়ে রুমে ঢুকে যায়। মেইন গেট খোলা ছিল। মেইন গেট বলতে ছাদের মেইন গেট। ডাইনিং রুমে থাকা অবস্থায় দেখি রুমের মেইন গেট। ছেলেটা তার রুমে কেবল ঘুম থেকে উঠে বিছানায় আছে। সে এদেরকে দেখে চিৎকার করে বলে উঠে সিদ্ধার্থকে চেনে এবং সিদ্ধার্থর নাম ধরে একবার চিল্লাইছিল। তখন তারা দুজনে গিয়ে ছেলেটাকে কোনো চিৎকারের সুযোগ না দিয়ে বিছানায় ফেলে পেটিকোট দিয়ে ছেলেটা গলা চিপে বেড়ে ফেলে। তারপর অনেক ক্লান্ত হয়ে যায়, বাথরুমে গিয়ে গায়ে মাথায় পানি ঢালে। আশেপাশে সবাই ঘুম থেকে জেগে উঠছিল, ফলে মানুষ দেখতে পারে, এ ভয়ে আর বের হয় নাই। ডাইনিকে কিছুক্ষণ রেস্ট নিয়ে
বাড়ির জামা কাপড় খাতা বই আলমারি উলটপালট করে, কিছু স্বর্ণ নেয়, উলটপালট করে যাতে মানুষ ভাবে ডাকাতি হয়েছে। তারপর জুম্মার নামাজের সময় মানুষ কমে গেলে স্যারের বাসার ছাদে উঠে দেবুদের বাসার ছাদ দিয়ে পালিয়ে যায়। সিদ্ধার্থ স্বর্ণের সেই ব্যাগ একটা গলির মধ্যে নিয়ে যায়, পরে মুগ্ধের বাড়িতে এবং সিদ্ধার্থ তার বাড়িতে চলে যায়। সিদ্ধার্থের স্বর্ণের ব্যাগ ওই সন্ধ্যায় পূর্ণি কাকির বাসার মাটিতে পুঁতে রাখে। পূর্ণি কাকি এ বিষয়ে কিছু জানতেন না। পরের দিন সিদ্ধার্থ দোকানে কাজে যায়, সে বাড়িতে ছিল, তাকে পরে পুলিশ ধরেছে। তো তাদের প্রাথমিক পুলিশের কাছে বক্তব্য আর বিজ্ঞ আদালতে যে বক্তব্য দিয়েছে, এটাতে আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। আমাদের কাছে ময়নাতদন্তের যে রিপোর্ট এসেছে, সেই রিপোর্টে 4 জনকে। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং গুরুত্বপূর্ণ তথ্যবত জানছিলেন এবং দেখছিলেন। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বেশি কথা বাড়াতে চাচ্ছি না, পরবর্তীতে এর থেকেও গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আসতে চলেছে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল এবং সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। তো দর্শক, আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।